সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয় সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফ গুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ঠিক আছে, 10টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 10 = 10। একের দাগে এমন একটি সংখ্যা লেখো যা মৌলিকও নয় যৌগিকও নয়। তো এমন একটি সংখ্যা লিখতে হবে যেটা মৌলিকও নয় যৌগিকও নয়। তো আমরা সংখ্যাটি লিখছি 1। ঠিক আছে, 1 এটা মৌলিক নয় এবং যৌগিকও নয়। 2 নম্বর দেখা হচ্ছে 0.039 এই দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তো 0.039 এটাকে কি বলা হচ্ছে, সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে এই দশমিক ভগ্নাংশকে। তো 0.039 এটাকে আমরা কি করছি, দেখো 0.039 উপর লিখেছি এবং নিচে এই যে দশমিক দেওয়া আছে, দশমিকের জন্য নিচে আমরা একটা 1 পাবো, লিখবো। আর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তো আমরা 3টে শূন্য লিখেছি। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এখানে এই যে দশমিকটা উঠিয়ে দেবো। তারপরে তাদের উপরে কি থাকছে, আমাদের 39 থাকছে। তো উপরে লিখবো 39, নিচে হচ্ছে 1000 থাকছে। তো 39/1000 এটা হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ। 3 নম্বর থেকে 4 সেমি, 3 সেমি আর 7 সেমি এই তিনটি রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? কারণ লেখো। তো 4 সেমি, 3 সেমি আর 7 সেমি, ঠিক আছে, এই বাহুগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কারণ হচ্ছে এখানে দুটি বাহুর যে যোগফল, যেমন হচ্ছে 4 আর 3, এই যে দুটি বাহুর যোগফল কত হচ্ছে 7। এই 7টা তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, অর্থাৎ 7টা এই যোগফলটা 8, 9, 10 এরকম হতে হবে, তবে ত্রিভুজ অঙ্কন করা যাবে। ঠিক আছে, নচেত করা যাবে না। তো আমরা এখানে উত্তর লিখবো না, কারণ ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়। ওকে, 4 নম্বর হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সমান, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো লসাগু গুণ গসাগু সমান সমান হয় কি, সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ লসাগু আর গসাগু যদি গুণ করা হয়, তাহলে সে যে গুণফল হবে সংখ্যা দুটোকে গুণ করলেও কিন্তু সেই একই গুণফল আমরা পাবো। ঠিক আছে, 5 নম্বর দাগে একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। তো একটি মিশ্র ভগ্নাংশ আমরা এখানে লিখছি 3/2 এছাড়াও 1/1/2। ঠিক আছে, বিভিন্ন ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশ, সেগুলো যে কোনো একটি তোমরা লিখতে পারো। পরের প্রশ্ন 6 নম্বর দাগে রোমান সংখ্যা লেখো। এখানে দেওয়া আছে 97 অর্থাৎ 97, এটা রোমান সংখ্যা লিখতে হবে। তো রোমান সংখ্যাটি হচ্ছে 97 এর XCVII। ঠিক আছে, এই রোমান সংখ্যাগুলো তোমরা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত বই থেকে তোমরা ভালোভাবে দেখে রাখবে। ঠিক আছে, 7 নম্বর থেকে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 16 সেন্টিমিটার, ব্যাস হবে 1.5 সেন্টিমিটার। তো একটি বৃত্তির এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 16 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ বলতে এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত হবে, ব্যাস ডবল হবে, এটা যা হবে তার ডবল হবে। তো ব্যাস এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কত, 16। তাহলে ব্যাসার্ধ 16 দেওয়া আছে। তো ব্যাস 16 দোকানে কত হবে, 32 সেন্টিমিটার হবে। তো আমাদের এখানে শূন্য কি বসবে, 32 সেন্টিমিটার, 32 বসবে। সুতরাং ব্যাস হবে 32। ঠিক আছে, 32 সেমি। এরপরের প্রশ্ন 8 নম্বর দেখে দেওয়া আছে 7, 9, 3, 0, 1, 4, 2 দিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো দিয়ে আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম অর্থাৎ 7 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা লিখতে হবে। তো সবথেকে ছোট সংখ্যা লেখার জন্য আমরা কি করব, সবথেকে ছোট এই যে অঙ্কগুলোকে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দেবো। ঠিক আছে, তো সবথেকে ছোট হচ্ছে 0, কিন্তু বাঁয়ের দিকে মা দিকে 0 কোনো দাম থাকে না। আমরা প্রথমে 1 বসাবো, তারপরে 0 বসাবো। ঠিক আছে, তারপর পরপর সংখ্যাগুলো বসিয়ে দেবো। তো প্রথমে আমরা কি বসাবো, 1, তারপরে হচ্ছে 0 হবে, তারপর হচ্ছে 2, তারপর কি আছে 3, তারপর হচ্ছে 4 হবে, তারপর হবে 7, তারপর হবে 9। ঠিক আছে, এরকম করে বসাতে হবে। দেখো সেইভাবে আমরা বসিয়েছি, প্রথমে 1, 0, 2, 3, 4, 7, 9। এটা হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, এরপরের প্রশ্ন 9 নম্বর দেখে চিহ্ন ও প্রতীক দ্বারা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করে। এখানে দেওয়া আছে B5 এর থেকে ছোট নয়। তো B5 এর থেকে ছোট নয় তার মানে কি, B5 এর থেকে বড় অথবা 5 এর সমানও হতে পারে, কিন্তু ছোট নয়। এটাকে আমরা চিহ্ন আর প্রতীকের সাহায্যে কিভাবে লিখব, এখানে আমরা এই চিহ্নটা দেবো। ঠিক আছে, এটার মানে হচ্ছে B গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, অর্থাৎ B5 এর থেকে বড় অথবা সমান কিন্তু ছোট নয়। ঠিক আছে, এভাবে এটাকে চিহ্নের সাথে লিখতে হবে। 10 নম্বর দেখা হচ্ছে 2, 3, 6, 4কে সব থেকে কাছের 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিলে হবে। এখানে দেখো দেওয়া আছে 2300, 2400, 2300 আর 2370, 2360 আর 2370। এখানে 2364 দেওয়া আছে। এখানে এর সব থেকে কাছের 10-এর গুণিতক যেটা পূর্ণ সংখ্যায়, সেটা কোনটা হবে, সব থেকে কাছের সংখ্যা কোনটা, 2360। ঠিক আছে, 2360 হবে।
এটা মাত্র 4, ঠিক আছে, 4 কম 4 বেশি আর কি, এবং এটা হচ্ছে 10-এর একটা গুণিতক, ঠিক আছে। এটাই আমাদের সঠিক উত্তর হবে, অপশান সি এটা। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে, 4 × 8 নম্বর। 1 নম্বর দাগে 2, 7, 3, 9, 4, 7, 6 এর হাতের দুটি স্থানীয় মানের পার্থক্য লিখুন। এখানে দেখো 7 দু জায়গায় আছে, এখানে এক জায়গায় 7 আছে, এক জায়গায় 7 আছে। তো এই যে দুটি 7, এই যে দুটি 7-এর স্থানীয় মান, সেই স্থানীয় মান দুটির পার্থক্য মানে বিয়োগফল কত সেটা আমাদের দেখতে হবে। তো এই 7টার স্থানীয় মান কত? এই 7-এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য আছে, অর্থাৎ এই 7-এর পরে আমরা 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য লিখব। আর এই 7-এর পরে এই যে 7, এই 7-এর পরে কটা শূন্য আছে? একটা সংখ্যা আছে, ঠিক আছে, সংখ্যা আছে একটা, তো একটা শূন্য বসবে, অর্থাৎ এই 7-এর পরে আমরা বিয়োগ 5 লিখবো, ঠিক আছে, দিয়ে এটাকে আমরা কি করব? বিয়োগ করব, ঠিক আছে। তো বিয়োগফলটা কত হবে দেখো, 0 0 0 আর 7, এখানে উপরে 0টাকে 10 ধরতে হবে, তো 7 আর 3 এ 10 হয়, হাতে 1 থাকে, 1 আর কয় 10, 1 আর 9 10, হাতে 1, আবার 1 আর কয় 10, 9 10, হাতে 1, আবার 1 আর কয় 10, 9 10, হাতে 1, তারপর হচ্ছে 6। তো এইটা আমাদের, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উত্তর আছে, ঠিক আছে, 69,000, এই যে এই সংখ্যাটা, ঠিক আছে। এই সংখ্যাটা আমরা এখানটায় লিখবো। তো দেখো আমরা প্রথমে এই সংখ্যাটা লিখেছি, 7-এর পরে 5টা শূন্য বসিয়েছি, তারপর 7-এর পরে আমরা একটা শূন্য বসিয়েছি এবং বিয়োগফল করেছি, আমাদের এটা হচ্ছে দেখো, ঠিক আছে, 6,99,930। ওকে, এটা হবে উত্তর। তো আমরা উত্তর লিখবো, অতএব এই যে সংখ্যাটা এর 7-এর দুটি স্থানীয় মানের পার্থক্য হচ্ছে 6,99,930, ঠিক আছে। 2 নম্বর দাগে একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে x মিটার এবং প্রস্থ y মিটার, মাঠটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের এবং পরিসীমার সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের মাঠটির পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 × দৈর্ঘ্য হচ্ছে কত? x, প্রস্থ হচ্ছে y, তো 2 × x + y মিটার, এটা হচ্ছে পরিসীমা। আর আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, তো x y বর্গমিটার, ঠিক আছে। এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় কিন্তু বর্গমিটার লিখতে হবে, আর পরিসীমার ক্ষেত্রে শুধুমাত্র মিটার হবে, ঠিক আছে, বা সেন্টিমিটার যেটা দেওয়া থাকবে একক, সেটা লিখতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর দাগে সরল করো, 4-এর 5 দেওয়া আছে, 5-এর 4 দেওয়া আছে, আর 1 পূর্ণ 1-এর 3 দেওয়া আছে। তো প্রথমে আমাদের অঙ্কটাকে যেমন দেওয়া আছে তেমন আমরা লিখলাম। এরপর কি করব, এই যে এটাকে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে পূর্ণ ভাঙতে হবে। তো এই 3 আর 1 গুণ করতে হয়, তো 3 একে কত হয়? 3 হয়। আর উপরে এই যে 1 আছে, এই 3-এর সাথে 1টা যোগ হবে, তো 3 আর 1 কত হবে? 4 হবে। তো এই 4টা বসবে আমাদের উপরে, আর নিচে 3 আছে, তো 3টা নিচে এইভাবে বসে যাবে, ঠিক আছে। তো পূর্ণ ভেঙে নিলাম। আর এই যে সংখ্যাগুলো যেমন আছে তেমন লিখলাম আমরা, 4-এর 5 যোগ 5-এর 8, আর বিয়োগ হচ্ছে 4-এর 3, ঠিক আছে। এটাকে পূর্ণ ভেঙে 4-এর 3 হলো। তো এবার আমরা কি করব দেখো, এবার ভগ্নাংশের লস কি করব, আমরা যোগফল নির্ণয় করব। তো যোগফল করার জন্য এই যে নিচের সংখ্যাগুলো দেওয়া আছে 5, 4 আর 3, এই সংখ্যা 3 আমরা কি করব, লসাগু নির্ণয় করব। তো দেখো 5, 8 আর 3 এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, তো তার জন্য আমরা কি করব, এই 3টি সংখ্যাকে গুণ করে দেব, ঠিক আছে। এই যে 5, 8 আর 3 এদেরকে আমরা গুণ করতে হবে। তো কত হয়? 5, 8 40, 40 আর 3 গুণ করলে কত হয়? 40 আর 3 হচ্ছে 3 0 0, 3 4 12, তো 120 হয়। তোমরা এখানে লসাগু দেখো, এখানে লিখেছি 120, ঠিক আছে। এবার এই 120কে আমাদের এই সংখ্যা এই 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল যেটা হবে সেটাকে দিয়ে আমরা 4 দিয়ে গুণ করব। তো 120কে 5 দিয়ে ভাগ করলে হয় 24 হয়, ঠিক আছে, 24 হয়, 5 24 120 হয়। এবারে 24 দিয়ে 4কে গুণ করতে হবে, তো 4 24 96 হচ্ছে, তো 96 আমরা এখানটা বসিয়েছি। এরপর এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, তো আমরা এখানে যোগ চিহ্ন বসালাম। এবারে 120 দিয়ে আমরা 8, ঠিক আছে, 120কে 8 দিয়ে ভাগ করব। তো 120কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, এখানে আমাদের ভাগফল কত হবে? 15 হবে, ঠিক আছে। 8 15 120 হয়, তো 15 হবে। এবার এই 15 দিয়ে 5কে গুণ করব, তো 5 15 কত হয়? 75 হয়। সেই 75 আমরা দেখো এখানে বসিয়েছি, ঠিক আছে। এরপর চিহ্নতে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তো আমরা এখানে বিয়োগ বসালাম। বিয়োগ দেওয়ার পর এবার 3 দিয়ে এই 120কে ভাগ করব, তো 3 দিয়ে 120কে ভাগ করলে কত হয়? 40 হয়, ঠিক আছে, 40 হয়। তো 40 দিয়ে এই 4কে গুণ করবো, কত হবে? 4 4 16 মানে 160 হচ্ছে, তো এখানে আমরা 160 বসিয়েছি। এবার দেখো পড়লে আমরা এই সংখ্যা দুটি যোগ করব, ঠিক আছে, তার সঙ্গে 160 বিয়োগ করব, ঠিক আছে। তো এখানে 96 আর 75 যোগ করলে কত হয়? দেখুন 5 আর 6 11, 1 হাতে 1 থাকে, 9 আর 1 10 আর 7 17 হয়, তো 171 হচ্ছে। তার সঙ্গে আমাদের এই 160টা বিয়োগ করতে হবে। তো 160 যদি বিয়োগ করি, তো এখানে 1 নেমে যাবে, আর 7 থেকে 6 বাদ দিলে 1 থাকে, তো 11 হচ্ছে। তো 11/120 এটা আমরা পেয়ে গেলাম,
এর নির্ণয়ের সরলতম মান। ঠিক আছে, 4 নম্বর দেখে 6, 4, 8, 5, 1, 2, 0, 3 এই অঙ্কগুলো দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তো এই অঙ্কগুলো দিয়ে 8 অঙ্কের একটা বড় সংখ্যা লিখতে হবে, 8 অঙ্কের একটা ছোট সংখ্যা লিখতে হবে। এখানে 8টি অঙ্ক দেওয়া আছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা দেওয়া আছে। তো বড় সংখ্যা লেখার জন্য আমরা এটাকে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দেবো, আর ছোট সংখ্যা লেখার জন্য অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দেবো। তো প্রথমে আমরা লিখছি বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা প্রথমে সবথেকে বড় হচ্ছে 8, তো আমরা এখানে লিখেছি দেখো 8। তারপরে বড় হচ্ছে 6, তো আমরা এখানে লিখেছি 6। তারপরে বড় হচ্ছে 5, তো আমরা এখানে 5 লিখেছি। এরপর বড় হচ্ছে কত 4, তো এখানে আমরা লিখেছি 4। এরপরে হচ্ছে 3, তারপর আমরা 3 লিখেছি। তারপরে হচ্ছে বড় 2, তারপর 2 লিখেছি। তারপরে 1, তারপরে 1 লিখতে সবার ছোট হচ্ছে 0, তো সবার শেষে আমরা 0 লিখলাম। এটা আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এবার আমরা কি করব, ক্ষুদ্রতম সংখ্যা লিখব। ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য সবথেকে ছোট সংখ্যা আগে লিখতে হবে। তো সবথেকে ছোট সংখ্যা 0টা আমরা দেবো না, কারণ বাঁ দিকে 0-র কোনো দাম থাকে না। প্রথমে আমরা দেবো 1, তারপরে দেবো 0, তারপর ছোট হচ্ছে 2, তো দেখো তারপর আমরা এখানে 2 বসিয়েছি। তারপর ছোট হচ্ছে 3, তো তারপর 3 বসানো হয়েছে। তারপর ছোট আছে এখানে 4, তো 4 বসানো হয়েছে। তারপর হচ্ছে 5, তো আমরা এখানে বসিয়েছি 5। তারপর হচ্ছে 6, তো আমরা এখানে 6 বসিয়েছি। আর সবার শেষে হচ্ছে 8, শেষে আমরা বসিয়েছি 8। এটা হয়ে গেল আমাদের বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। ঠিক আছে, এরপর 3 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 4টি প্রশ্নের জন্য 12 নম্বর দেওয়া আছে, 3 4 12 নম্বর। 1 নম্বর থেকে বলা হচ্ছে মানের অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে এখানে সাজাতে বলা হচ্ছে। তো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে, কোনটা বড় কোনটা ছোট সেটা লিখতে হবে পরপর। দেখো এগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 37.30টা। ঠিক আছে, এখানে দেখো দশমিকের আগে দুটো সংখ্যা দেওয়া আছে, আর বাকি সবগুলোর আগে দশমিকের আগে একটা করে সংখ্যা দেওয়া আছে। সুতরাং দশমিকের আগে যেটার বেশি সংখ্যা অঙ্ক দেওয়া আছে সেটা সব থেকে বড় হবে। তো আমরা প্রথমে লিখেছি দেখো 37.30। এরপরে হচ্ছে বড় আমাদের 3.7টা। 3.7টা বড়, কারণ হচ্ছে এখানে 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 দেখো দশমিকের পরে 7 দেওয়া আছে। বাকিগুলো দেখো এটা দশমিক পরে 0 আছে, এখানে দশমিক পরে 0, এটা দশমিক পরে 0, এখানে দশমিক পরে 3 দেওয়া আছে, মানে দশমিক পরে 7। এটা সবথেকে বড়, মানে সবথেকে বড় বলতে এইটার পরে এটা হবে। এরপরে এটা লিখলাম 3-এর 7, 3.7 আর কি। এরপর হচ্ছে আমাদের বড় দেখো 3.07 লিখেছি, 3.07। ঠিক আছে, তো 3.07 লিখেছে দেখো 3.07, আর এখানে আছে 3.007। এখানে দশমিক পর দুটো শূন্য আছে, এখানে দশমিক পর একটা শূন্য আছে, সুতরাং এটা আমাদের বড় হবে। ঠিক আছে, আমাদের এই 3টে সংখ্যা লেখা হয়ে গেলে এবার আমাদের বাকি আছে এই দুটো সংখ্যা আর এই সংখ্যাটা বাকি আছে। ঠিক আছে, তো এরপর আমাদের হবে 3.007 হবে। তার কারণ হচ্ছে এই দুটোর আগে কি আছে দেখো 0 আছে, দশমিকের আগে 0 আছে, আর এটা হচ্ছে 3 আছে, তো আমরা এইটা লিখবো। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে কোনটা বড়, এই দুটোর মধ্যে হচ্ছে কোনটা বড় 0.37। 0.37, এখানে 0.10 পর একটা 0 আছে, তারপর 37 দেওয়া আছে, সুতরাং এটা আমাদের সব থেকে ছোট। ঠিক আছে, তো এরকমভাবে আমরা দেখে দেখে কিন্তু এগুলোকে সাজালাম বড় থেকে ছোট হিসাবে। 2 নম্বর থেকে একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। 200 দিনের মধ্যে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে হিসাব করো। তো প্রথমে আমরা একটি সমস্যা তৈরি করছি গণিতের ভাষার। সমস্যাটি হচ্ছে দেখো এখানে বলা হয়েছে 40 জন ইঞ্জিনিয়ার 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। এবার বলা হয়েছে 200 দিনে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা এর যে সম্পর্কগুলো লিখে নিচ্ছি। ঠিক আছে, তো সম্পর্ক দেখো ল্যাপটপের সংখ্যা স্থির রেখে যদি সময় বাড়ানো হয়, এখানে ল্যাপটপের সংখ্যা যদি আমরা স্থির রাখি অর্থাৎ একই রাখি, এবার যদি সময় বাড়িয়ে দিই তাহলে ইঞ্জিনিয়ারের সঙ্গে এর ইঞ্জিনিয়ারের সংখ্যা কমবে। অর্থাৎ যদি সময় বেশি দিন লাগায় তাহলে কিন্তু এই সেম পরিমাণ ল্যাপটপ তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারের সংখ্যা কম লাগবে। সুতরাং আমাদের কী হবে, সুতরাং ল্যাপটপের সংখ্যার সঙ্গে ইঞ্জিনিয়ারের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, সময় যদি বাড়িয়ে দিই তাহলে ইঞ্জিনিয়ার কম প্রয়োজন হবে, তাই এটা ব্যস্ত সম্পর্ক। আর আবার সময় স্থির রেখে ল্যাপটপের সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই, ঠিক আছে, সময়টাকে যদি আমরা স্থির রাখি আবার ল্যাপটপের সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কী হবে, ইঞ্জিনিয়ারও বেশি প্রয়োজন হবে। বেশি পরিমাণ ল্যাপটপ তৈরি করতে গেলে বেশি পরিমাণ ইঞ্জিনিয়ারও প্রয়োজন হবে। ঠিক আছে, সুতরাং ল্যাপটপের সঙ্গে ইঞ্জিনিয়ারের সংখ্যার সরল সম্পর্ক। ঠিক আছে, সম্পর্কগুলো আমরা লিখলাম। এরপর এখন ঐকিক নিয়মে সমাধান করে পাই। সম্পর্কগুলো কিন্তু তোমরা না চাইলে না লিখতেও পারো, যেহেতু আমরা ঐকিক নিয়মের সমাধানটা করছি তাই এখানে সমাধান তোমরা যদি এই সম্পর্কগুলো লিখতে না চাও সেক্ষেত্রে তোমরা নাও লিখতে পারো। দেখো 180টি ল্যাপটপ 30 দিনে তৈরি করতে পারে কত, 40 জন ইঞ্জিনিয়ার, যেটা আমাদের দেওয়া আছে বইতে। 180টি ল্যাপটপ
30 দিনে তৈরি করতে পারে 40 জন ইঞ্জিনিয়ার। এবার আমরা কি করব, একটি ল্যাপটপ 30 দিনে তৈরি করতে পারে কতজন ইঞ্জিনিয়ার? একটি ল্যাপটপ তৈরি করতে কম ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, ঠিক আছে। তাই আমরা ভাগ করব 40, তার নিচে কি লিখবো 180। এবার একটি ল্যাপটপ একদিনে তৈরি করতে বেশি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, তার জন্য আমরা 30টা এখানে গুণ দিয়েছি, এখন 40-এর সঙ্গে 30টা গুণ দিয়েছি। এরপর 27টি ল্যাপটপ একদিনে তৈরি করতে বেশি ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে। যে একটি ল্যাপটপ ইঞ্জিনিয়ার তৈরি করতে এতজন লাগে, তাহলে 27টি ল্যাপটপ অনেক বেশি ল্যাপটপ আরও ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, তার জন্য আমরা 27টা এখানটায় গুণ দিয়েছি। এরপর 27টি ল্যাপটপ যদি আমরা 200 দিনে করতে চাই, একদিনে করতে যদি এই শ্রমিক লাগে বা এই ইঞ্জিনিয়ার লাগে, তাহলে 200 দিন সময়টা আমরা বেশি নিচ্ছি, তাহলে কী হবে, আমাদের ইঞ্জিনিয়ার সংখ্যাটা কী হবে, কম লাগবে, অর্থাৎ এই 200টা আমরা এখানে ভাগ দেবো, ঠিক আছে, ভাগ দিয়েছি। দেখো এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, নিচে থেকে আমরা 1 2 3টে শূন্য কেটে দিলাম, ওপর থেকেও 1 2 এই 3টে শূন্য কাটলাম। এবারে এই 3 দিয়ে 18কে যদি কাটি, 3 6 18 হবে, তো এখানে 6 লিখলাম, ঠিক আছে। এবার আমরা কী করবো, দেখো এই 27 কাটছি আর এই 6 কাটছি 3 দিয়ে, 3 9 27 হবে, তো 27 উপর আমরা 9 লিখলাম, 3 9 27, আর এখানে 6 কাটছি 2 দিয়ে, তো 3 দুগুণে 6 হবে, ঠিক আছে। এবার এই 2 দিয়ে আমরা কাটছি 40টাকে 20 দুগুণে কত হবে 40, আর এই 2 আছে, এই 2 দিয়ে এই যে এই 2টা দিয়ে 20টাকে কাটছি, তো 10 দুগুণে 20 হবে। এবার এই 10 থাকছে আর 9 থাকছে, তো 9 দেশে কত হচ্ছে 90। আমাদের 90 জন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে 27টি ল্যাপটপ 200 দিনে তৈরি করতে হলে, ঠিক আছে। তো আমরা এখানে উত্তর লিখছি, অতএব 200 দিনের মধ্যে 27টি ল্যাপটপ তৈরি করতে 90 জন ইঞ্জিনিয়ার লাগবে। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে, হোস্টেলে 200 জন ছাত্রের 30 দিনের 150 কিগ্রা আটা মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটা অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে, ঠিক আছে। দেখো এটা আমরা কী করবো, হোস্টেলে এখন ছাত্র সংখ্যা কত, 20 জন ছাত্র সংখ্যা ছিল, 5 জন অলরেডি 5 জন চলে গেছে এখানে বলা হয়েছে, তো এখন আছে কত 15 জন ছাত্র আছে, ঠিক আছে। এরপর হোস্টেলে এখন আটার পরিমাণ, আটা ছিল কত 150 কেজি আটা ছিল, কিন্তু কী হয়েছে 20 কেজি আর 30 কেজি আটা নষ্ট হয়ে গেছে, তো এখন থাকছে কত 120 কেজি আটা, ঠিক আছে, 120 কিগ্রা আটা এখনও থাকছে। এবার দেখো আমরা কী করবো, 150 কিগ্রা আটায় 20 জন ছাত্রের 30 দিন চলে, এখানে বলা হয়েছে এই যে 150 কিগ্রা আটায় 20 জন ছাত্রের চলে 30 দিন, ঠিক আছে। এবার 1 কিগ্রা আটায় 20 জন ছাত্রের কতদিন চলবে, 1 কিগ্রা আটায় 20 জন ছাত্রের কম দিন চলবে, সুতরাং এটা ভাগ হবে, আমরা ভাগ করেছি 30-এর তলে 150 লিখেছি। এবার দেখো পরের লাইনে 120 কিগ্রা আটায় 20 জন ছাত্রের কতদিন চলবে, বেশি দিন চলবে, সুতরাং 120 এখানে গুণ হবে। এরপর লাইনে 120 কিগ্রা আটায় একজন ছাত্রের কতদিন চলবে, একজন ছাত্রেরও বেশি দিন চলবে, সুতরাং এখানে এই যে 20টা, এই 20টাও এখানে গুণ হবে, তো গুণ দিয়েছি। এবার 120 কিগ্রা আটায় 15 জন ছাত্রের কতদিন চলবে, 15 জন ছাত্রের কম দিন চলবে, সুতরাং আমরা এখানে 15টা ভাগ দিয়েছি। এবার কি করব, আমরা কাটাকুটিগুলো করব। এখানে ওপর থেকে নিচে একটা শূন্য কাটলাম, ওপরে এখান থেকে একটা শূন্য কাটলাম, এবারে 3 আর 15 যদি কাটি, 3 কত হবে 3 5 15 হবে, ঠিক আছে। এই 5কে আমরা 20 দিয়ে কাটি, 5 4 20 হবে, ঠিক আছে, 5 4 20 এটা কাটলাম। এবার দেখো আমরা এই 115কে যদি 15 দিয়ে কাটাকুটি করি কত হবে 8 হবে, 8 15 120 হয়। এবার এই 8 থাকছে আর 4 থাকছে, তো 4 8 32, তো আমরা এখানে কি পেলাম 32 পেলাম, ঠিক আছে। তো আমরা এখানে উত্তর লিখবো, অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে, ঠিক আছে। পরের প্রশ্ন 4 নম্বর দেখে, আজ টিফিনে রমা ও মিতা আমার টিফিনের 1/3 অংশ ও 2/5 অংশ খেলো, কেকের বাকি অংশ আমি খেলাম, কে বেশি কেক খেলো হিসাব করো। এখানে কি দেওয়া আছে, রমা খেলো টিফিনের 1/3 অংশ যেটা দেওয়া আছে, আর মিতা খেলো 2/5 অংশ, ঠিক আছে। আমি কতটা খেয়েছি বের করবো, এবার আমি খেলাম 1 থেকে বিয়োগ করব, সম্পূর্ণটা হচ্ছে 1 অংশ হয়ে থাকে, তো 1 বিয়োগ এই 1/3 আর 2/5 আমরা যোগ করবো এখানটায়, তো 1 বিয়োগ এখানে 3 আর 5-এর লসাগু করতে হবে, 3 আর 5-এর লসাগু, এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, সুতরাং 3 আর 5 গুণ করতে হবে, তো 3 5 15 হয়, আমরা এখানে 15 লিখেছি। এবারে 15কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15 হয়, সেই 5কে ওপরে 1 দিয়ে গুণ করে আমরা এখানে লিখবো, তো 5 একে 5, এখানে 5 লিখলাম। এবার এই 15কে আমরা কী করবো, এই 5 দিয়ে ভাগ করবো, তো 3 5 15 3 হয়, সেই 3কে এই 2 দিয়ে গুণ করে আমরা এখানে লিখবো, 3 2 6 হয়, তো এখানে 6 লিখেছি। এবার কী করবো, 5 আর 6 কত হয় 11, দেখো এখানে এই যে 1 মাইনাস, তো 1 মাইনাস 5 আর 6 11 লিখেছি, আর নিচে হচ্ছে 15 থেকে 15 লিখলাম। এবার কী করবো, আমরা এটাকে আবার এই যে অংশটা এটা আবার বিয়োগ করবো, তো এখানে আমরা লিখবো 15, নিচে 15 হবে, ঠিক আছে, যেহেতু এখানে 15 আছে।
তো 15, এবার এই 15কে এই 1 দিয়ে গুণ করে 15 15, আর নিচে এই 15 আর এই 15 যদি ভাগ করি, ভাগফলে 1 হয়, সেই 1কে 11 দিয়ে গুণ করলে 11ই হয়। তো 15 বিয়োগ 11, তো 15 থেকে যদি আমরা 11 বিয়োগ করে 4 হয় তো 4 লিখলাম, আর নিচে 15 আছে সেটা 15 লিখলাম। ঠিক আছে, তো আমি খেলাম কতটা, আমি খেয়েছি হচ্ছে 4 15 অংশ, আর এখানে রমা খেয়েছে 1 3 অংশ, আর মিতা খেয়েছে 2 5 অংশ। এবার কে বেশি খেয়েছে সেটা আমাদের হিসাব করতে হবে। সেটা করার জন্য আমরা কি করব, এই যে এখানে 3 আর এই 5 আর এই 15, এই তিনটির লসাগু কত, 3 5 আর 15 লসাগু হচ্ছে 15 হয়। ঠিক আছে, 15 হয়। তো এই 15 আমরা সবগুলোর হরে 15 নিয়ে আসবো। সেটা করার জন্য কি করব, আমরা এখানে এই যে যেমন 1 3 নিয়েছি, এই যে 1 3, 1 3-এর সঙ্গে আমরা এখানে হরের সঙ্গেও 5 গুণ দেবো, লবের সঙ্গেও 5 গুণ দেবো, হরের সঙ্গেও 5 গুণ দেবো। তার কত হবে, 5 একে 5 আর 3 5 15, দেখেন নিচে 15 হয়ে গেল। এবার আছে 2 এর 5, এই 2 এর 5-এর সঙ্গে আমরা 3 গুণ দেবো, নিচেও 3 গুণ দেবো, উপরেও 3 গুণ দেবো। তো 3 দুগুণে 6 হচ্ছে, নিচে 3 5 15 হচ্ছে। এবার 4 এর 5 আছে, যেটা আমি খেয়েছি, 4 এর 5-এর সঙ্গে আমরা 1 গুণ দেবো, লবে আর হরের সঙ্গে 1 করে গুণ দেবো। তো 4 একে 4 হবে, 15 একে 15 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে সবগুলোর হরে হচ্ছে 15 হয়ে গেছে, এটাও 15, এটাও 15, এটাও 15। এবার সব থেকে বেশি কোনটা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। তো সব থেকে বেশি হচ্ছে এইটা, এই অংশটা। এটা কার অংশ, এটা হচ্ছে আমাদের 2 এর 5 মানে হচ্ছে মিতা। ঠিক আছে, মিতা সব থেকে বেশি খেয়েছে, আর সব থেকে কম খেয়েছে, সব থেকে কম খেয়েছে আমি। ঠিক আছে, তো এখানে কী বলা হচ্ছে, কে বেশি খেলো সেটা বলতে বলা হয়েছে। তো আমরা লিখবো অতএব মিতা বেশি খেলো। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। এখানে যে অঙ্কগুলো আমরা সমাধান করলাম, অঙ্কগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ঠিক আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আর এর পিডিএফ আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।